সিরাজ নামের একজন ব্যক্তি, অনেক দিন ধরে তিনি অসুস্থ। তার এই অসুস্থতার কারণ কেউ বুঝতে পারছে না। ডাক্তাররা বিভিন্ন টেস্ট করেছেন, বিভিন্ন চিকিৎসা করেছেন, কিছুতেই ভালো হয় না। সারাদিন সে বিছানা পড়ে থাকে, তার কোনো উন্নতি নেই। তার অসুখের ধরনটাও ভিন্ন। রাতের বেলা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেন। তো এই শুধু রাতের বেলা বারবার বলতেন যে তাকে বাইরে যেতে হবে, তাকে বাইরে যেতে হবে। আর তার সারা শরীরে নাকি সুই ফুটতো, সুই। রাতে কোনো কোনো সময় তার লোমকূপগুলোকে দাঁড়িয়ে যেতে দেখতো সবাই, যেমন শিহরণ বয়ে গেলে আমাদের শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যায়, তাহারও নাকি লোমকূপগুলোকে এসে দাঁড়াতে দেখতো লোকজন। এবং ওই সময় সে এতটা পাগল হয়ে যেত যে নিজের শরীরের উপর কোনো কাপড় রাখতে পারতো না। সে চিৎকার করে বলতো যে তাকে শুধু সুই ফোটাচ্ছে, সুই ফোটাচ্ছে। আর সে এক ভয়ঙ্কর দর্শন নারীর চেহারা দেখতে পায়, যার সামনের দাঁতগুলো নেই। যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলো অনেকটা রাক্ষসের দাঁতের মতো, শোষক দাঁত। তার কপালে সিঁদুর, তার চোখে কি অদ্ভুত ধরনের কালি লাগানো, আর দুইটা গাল মাঝখান দিয়ে এমন ভাবে ফাড়া যেন দুইটা গালকে কেউ কেটে আলাদা করে ফেলেছে। ওই ভয়ঙ্কর দর্শন নারী তার কাছে নাকি আসতো। ওই নারীর হাতে অগণিত সুই রত। ওই সুইগুলো ওই নারী ওইখান থেকেই ছুঁড়ে মারতো, আর ওই সুইগুলোই তার শরীরে ফুটতো এবং সে চিৎকার করত। দিনের বেলা ওই রাতের ধকলটার কারণে দিনের বেলা সে ক্লান্ত হয়ে পড়ে থাকতো। দিনে তার কোনো সমস্যা হতো না। বৈদ্য আনা হলো, কবিরাজ আনা হলো, অনেক লোক এলো। যে যাই করে না কেন, কোনো কিছুতে কাজ হচ্ছে না। শেষে একজন পরামর্শ দিল বড় কোনো কাউকে ডেকে এনে হাজিরা আনার। বড় কাউকে ডেকে এনে হাজিরা আনার ব্যাপারটা হচ্ছে এমন, এমন কাউকে ডেকে আনা যে এলে সে জিন হাজির করতে পারবে, এবং জিন হাজির করার পরে সে জিজ্ঞেস করবে বা সে জানতে পারবে সিরাজের এই অবস্থা কেন। ওই জিনের মাধ্যমে, ওই হাজিরার মাধ্যমে তারা জানার চেষ্টা করবে যে এখান থেকে উত্তরণের পথ কি। এখন লোক তো খুঁজে পাওয়া যাচ্ছে না। লোক প্রায়শই খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। একজনকে পাওয়া গেল, তিনি যে সময়টা ঠিক করলেন ওই সময় পর্যন্ত অপেক্ষা করা মুশকিল হয়ে পড়েছিল সিরাজের জন্য। কিন্তু তারপর ওই কয়টা দিন পর্যন্ত তাকে কষ্ট করতে হয়, কারণ আর অন্য কাউকে পাওয়া যাচ্ছিল না। যিনি জিন হাজির করবেন তিনি নিজে একজন এক্সপার্ট। তিনি জিন হাজির করেন কিভাবে? তার সাথে একটা ছেলে থাকে। ওই ছেলেটার বয়স 18-19 এরকম। এই ছেলেটার উপরেই জিন হাজির হয়। কিন্তু কখনোই এমন হয় না যে একজন জিনই বারবার আসে না, এটা কখনোই হয় না। যতবার হাজিরা হয়েছে, অতবার হাজিরা যারা সাড়া দিয়েছে তারা কেউ আশপাশ দিয়ে যেত, অথবা তারা অনেক দূর থেকে আসতো। তারা এসে বিভিন্ন রকমের কথাবার্তা বলতো, এবং কখনো কখনো কেউ কোনো মতে সাহায্যই করতে চাইতো না, আবার কেউ কেউ সাহায্য করত। বিচিত্র সব অভিজ্ঞতায় ভরপুর। এই অবস্থায় ঠিক করা হলো যে এখন জিন হাজিরা হবে। জিন হাজিরা করার পদ্ধতি ছিল এরকম: শুধুমাত্র আতপ চাল থাকবে, আতপ চাল থাকবে, এবং এই আতপ চালের সুঘ্রাণ এইটুকুই যথেষ্ট। ওই ছেলেকে বসানো হলো যে ছেলের উপরে জিন হাজিরা করা হবে, এবং যিনি জিন হাজির করবেন তিনি সর্বপ্রথম ছেলেটা সারা শরীরে পানি ছিটালেন। পানি ছিটানোর পর ছেলেটার মুখে কোনো কিছু ঢুকিয়ে দিলেন তিনি, এবং বলে দিলেন খেয়ে ফেলতে। ছেলেটা তা খেয়ে ফেলল, এবং খেয়ে ফেলার পর সে বাকি সবাইকে উদ্দেশ্য করে বলল, এখন জিন হাজিরার প্রক্রিয়া শুরু হবে, এবং যে কোনো সময় জিন এই ছেলের ভেতরে এসে হাজির হবে। হাজির হবার আগে বিভিন্ন রকমের আলামত দেখা দিতে পারে, তো আপনারা কেউ ভয় পাবেন না। বিভিন্ন আলামত দেখা দিবে, ভয় পাবেন না। এই কথা বলেই হাজিরার প্রক্রিয়া সে শুরু করলো। হাজিরার প্রক্রিয়া শুরু করার প্রথম 8 থেকে 40 মিনিট কোনো খবরই নেই। ততক্ষণে যারা রয়েছে আশপাশে
তাদের বিরক্তির সীমা চরমে উঠে গিয়েছে, কারণ তারা এক্সাইটেড ছিল প্রথম 2-1 মিনিটের মধ্যে কোনো ঘটনা ঘটবে, কিন্তু অনেকক্ষণ ধরে কোনো কিছুই না, বরং তাদের ভেতরে সংশয় পর্যন্ত তৈরি হয়ে গেল। যিনি জিন হাজিরা করবেন তিনি বলছিলেন যে ভেতরে কোনো সংশয় রাখিয়েন না, অপেক্ষা করেন। হাজিরা যেহেতু সাড়া দিতে দেরি করতেছে, অর্থাৎ আশপাশের অঞ্চলে কেউ নেই যে সাড়া দিবে। একটা বিকট শব্দ হলো কিছুক্ষণ পরেই। শব্দটা হলো একেবারে যেই জায়গায় আসর বসেছে তার মধ্যখানে, কারণ অন্ধকার করে রাখা। যে চালগুলো রাখা হয়েছে সেই চালগুলোর পাত্রটা এদিক ওদিক ছড়িয়ে গিয়েছে এবং সেই চালগুলো চারপাশে ছড়িয়ে ছিটে পড়েছে এবং সেইখানেই হাজিরা হয়ে গেছে। জিন ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। ওই ছেলেটার মুখ দিয়ে সেই জিন এখন কথা বলতে শুরু করলো। সে বলছিল যে তাকে ডেকে আনা হয়েছে কেন। তো তিনি উত্তর দিলেন যে ডেকে আনা হয়েছে যে দেখো এই বাচ্চাটার কি সমস্যা। তিনি এইভাবে বলেছেন যে বাচ্চাটার সমস্যা কি, সিরাজকে উদ্দেশ্য করে। কিন্তু সে তো বাচ্চা নয়। এর পেছনে কারণ একটাই, যদি আসলে জিন এসে থাকে সে অবশ্যই বলবে কার কথা বলছে সে তো বাচ্চা নয়। আর যদি জিন না এসে থাকে আর যদি ছেলেটা নিজে থেকে কথা বলে, তখন সেই কথা বলবে যে হ্যাঁ বাচ্চাই তো। কারণ যে আসবে সে কখনোই ভুলকে মানতে চাইবে না, আর যে বসে রয়েছে সে হয়তো ভুলকেই আর ভুলকেই সঠিক বলবে। ওইটাই হলো। সেই জিনকে যখন জিজ্ঞেস করা হলো, তো সেই জিন তার মতো করে কথার উত্তর দিতে শুরু করলো। মূল কথা হচ্ছে সে কোনো উপকার করতে পারবে না। সে বহু দূর থেকে এসছে। সে এতটা দূরে ছিল, সেটা ছিল দিল্লির এক এলাকা। তখন তাকে জিজ্ঞেস করা হলো তাহলে তুমি শুনলে কিভাবে, মানে তুমি এলে কিভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে, মানে আমাদের ডাক তোমার কাছে কিভাবে পৌঁছালো। তখন সে জিন বলতে লাগলো সে দিল্লির ওই অংশে ছিল এবং তার কানে নাকি গুনগুন করে কেবল তোমাদের কথাবার্তায় আসছিল এবং হঠাৎ করেই দেখলো যে কে জানি ওই শক্তি তৈরি করে আমাকে নিয়ে যাচ্ছে তোমাদের দিকে। অর্থাৎ এই জিন কোন এক শক্তির বলে টেনে আসছে এখানে, মানে ওই শক্তি তাকে টেনে নিয়ে আসছে। আর সেই শক্তি কি? ইবাদতের শক্তি। ঠিক আছে, ভালো, সব বুঝলাম। কারণ জিন হাজিরা যখন হয়, পরিচিত জিন যদি না হয়, এদিক ওদিকের উল্টাপাল্টা অনেক কথা বলে, যে কথাগুলো বিশ্বাসযোগ্য নয়। এখন জিনকে জিজ্ঞেস করা হলো যে সিরাজের কি হয়েছে বলো, উপকার করতে না পারো বলো। তখন সেই জিন যে ইনফরমেশনগুলো দেয়, সেই ইনফরমেশনগুলো মোতাবেক ওই নির্দিষ্ট জায়গায় যে ওই নির্দিষ্ট বস্তুগুলো পাওয়া যায়, যে বস্তুগুলো ব্যবহার করে সিরাজকে কষ্ট দেওয়া হচ্ছিল। ওই জিন বলেছিল দেখ আমি তোদের কোনো উপকার করতে পারবো না, আমার কাছ থেকে তোরা কখনো উপকার আশাই করিস না। আমি মানুষকে পছন্দ করি না, কাউকে পছন্দ করি না। তোরা আমাকে ডাক দিয়েছিস, আমি ডাক শুনে আসছি। আমি ছিলাম দিল্লির সেই জায়গায়, সেখান থেকে আমি এখানে আসছি। আমি বহু দূর পাড়ি দিয়ে এসছি, আমার শক্তি অনেক কমে গেছে। তোরা জানতে চাস? ওর শাশুড়ি ওর ক্ষতি করা যায়। ওর শাশুড়ি চায় না ওর মেয়ে এখানে সংসার করুক। ওর শাশুড়ি চায় না ওর মেয়ে এখানে সংসার করুক। এইখানে এই সংসার করলে তার মেয়ের কোনো উন্নতি হবে না। সে হিংসা করে। সে হিংসা করে যে তার ছোট মেয়ে ভালো রয়েছে, তার বড় মেয়ে ভালো নেই। ওই হিংসায় থেকে সে যেমন বড় মেয়ের জামাইকে যেমন জাদু করেছে, ঠিক তেমনি নিজের আপন ছোট মেয়েকেও জাদু করেছে, কারণ সে তার বড় মেয়েকে অনেক বেশি ভালোবাসে। সে হিংসায় অন্ধ, তার কোনো আক্কেল নেই, তার কোনো কিচ্ছু নেই। সে এখন ধীরে ধীরে এই ছেলেটাকে মেরে ফেলতে চায়। ছেলেটা মেরে ফেললে তার মেয়ে আজাদ হয়ে যাবে। আজাদ করাবার জন্যই তো এত কিছু সে সাজিয়ে নিল। তোরা ওই জায়গাগুলোতে যাবি, ওই জায়গাগুলোতে যাবি আর ওই পরিমাণ জায়গা খুঁড়বি। খোঁড়ার পরে তোরা জিনিসগুলো পেয়ে যাবি। আর ওই যে রাতের বেলা যে চিৎকার করে যে শরীরের ভেতরে সুই ফুটানো হয়, ওইটা ওই মহিলার নিচেই করে।
ওইটা ওই মহিলা নিজেই করে। কিন্তু তোরা যখন এই জিনিসপত্রগুলোকে তুলে ফেলবি, নষ্ট করে ফেলবি, দেখবি ওই মহিলা সব টের পেয়ে যাবে। দেখবি ওই মহিলা আর তাদেরকে কোনো রকম যন্ত্রণা দেবে না, কোনো মতেই না। এই কথা বলে সে জিন চলে যায় সেখান থেকে। জিন হাজিরার ওই একটা পর্যায়ে যখন জিন এলোমেলো কথা বলছিল আবার সত্য কথাও যখন বলছিল, তখন সিরাজ নাকি দেখতে পাচ্ছিল মানে সবার মাঝখানে যে জায়গায় চাউলটা ছিল ওইখানে একটা আগুন, একটা অদ্ভুত রঙের আগুন, ওই আগুনটা টলমল করছিল এদিক ওদিক। যেন ওই আগুনটা টলমল করতে করতে একজন আরেকজনের সাথে কথা বলছিল, একজন আরেকজনের সাথে বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিতে বিভিন্ন কিছু দেখাচ্ছিল। ওই আগুনটা টলমল করছিল। সিরাজের কেন জানি মনে হলো ওই জিনি ওই আগুন, কারণ সে ওই চালের উপরেই ছিল, বাতাসে 1-2 হাত উঁচুতে। যতক্ষণ সময় সে কথা বলে গিয়েছে ততক্ষণ পর্যন্ত সিরাজের বারবার মনে হয়েছে এই আগুনটাই কথা বলছে। কারণ একটা ফেস যদি কথা বলে, ঠোঁট নড়ে, গলা নড়ে, থুতনি নড়ে, এক্সপ্রেশন আসে, ওই আগুনেরও এরকম এক্সপ্রেশন নাকি সে দেখতে পাচ্ছিল। তো ওই যে বললাম, ওই জিনিসগুলো উদ্ধার করার পরে যখন সব ঠিকঠাকভাবে ফলো করা হয়, সিরাজের সমস্যা কমে যায় এবং এই খবরটা বাইরে বলে দেওয়া হয়। গ্রামের মানুষ একবার যদি জানতে পারে যে কে কার ক্ষতি করেছে, লুকিয়ে রাখবে না কোনো কিছু। তো তখন তাকে ধরা হয় এবং সে স্বীকার করে না। সেই সময় ওই মহিলা স্বীকারই করেনি, কিন্তু তিনি তখন স্বীকার করেন যখন তার অবস্থা অনেক খারাপ। ওই মহিলা মৃত্যু পথযাত্রী অবস্থায় যখন তার শেষ দিনগুলোতে ছিলেন, তখন তিনি তার মেয়ের কাছে স্বীকার করেছিলেন যে তিনি তার এই মেয়েকে হিংসা করতেন বেশি। তিনি তার বড় মেয়েকে হিংসা করতেন, কারণ তার কাছে মূলত তার ছোট মেয়েকে সবচেয়ে বেশি আদর তিনি করেন, বা তার ছোট মেয়েটা সবচেয়ে বেশি আদর পাওয়ার যোগ্য। ওই জিন হাজিরার সময়ও কিন্তু ওই জিন এটাই বলেছিল, শত্রু কিন্তু অতি চালাক আর নিজের ঘরের, সাধু সাবধান।